এই কথাটা কেন বললাম, কারণ সারা বিশ্ব জুড়ে এখন করোনা মহামারী চলছে। সেখানে দেখুন বাংলায় কিন্তু সুস্থতার হার এবং বাংলায় ভালো হয়ে বাড়ি ফিরে যাওয়ার হার, আর আমাদের মতো এখনো যারা ঈশ্বরের আশীর্বাদে আমরা করোনা এফেক্টেড হইনি তাদেরও হার অন্য রাজ্যের থেকে অনেক বেশি। এটা কিসের জন্য? না আমাদের সচেতনতার জন্য এবং আমাদের মুখ্যমন্ত্রীর অত্যন্ত কার্যকারিতার জন্য, তাই তো? তো আজকে প্রথমবারের জন্য আপনাদের এই ব্যারাকপুর সুকান্ত সদনে আসতে পেরে এবং সত্যি আজকে ভীষণ ভালো লাগছে। তার কারণ উত্তমদা, বালুদা এবং এখানকার যারা নেতৃত্ব সবাই আমাকে বারবার বলেছিল, তো আজকে আমি আপনাদের সামনে আসতে পেরেছি। দেখুন আজকে আপনাদের সবার মনে হবে যে এই সুজাতা তো কিছুদিন আগে বিজেপিতে ছিল, আজকে কেন টিএমসিতে এলো? নিশ্চয়ই এটা মনে হচ্ছে, আর এটাই স্বাভাবিক। আপনাদের জায়গায় আমি থাকলে আমারও তাই মনে হতো। কেন জানেন? এই বিজেপি দলটা বড্ড ভেগধারী, বড্ড অভিনয়টা ভালো পারে, বাস্তবটা কিছুই পারে না। তার কারণ দেখুন, আপনাদেরকে বলেছিল কি ক্ষমতায় আসার আগে প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লাখ টাকা যাবে। আমি জানতে চাই এখানে কজনের অ্যাকাউন্টে 15 টাকাও গেছে? যায়নি। আবার দেখুন বলেছিল নাকি কালা ধন উদ্ধার হবে। কালা ধন আর সাদা ধনের ফারাকটাও তো বিজেপি জানে, আমরা তো জানি না। ঠিক আছে, আমরা জানি একটাই, সেটা হচ্ছে মূলধন। আর ওই মূলধন থাকলে আমরা পরিশ্রম করে লুটি লুচি করে খেতে পারবো। এবার কালা ধন কি উদ্ধার হলো? কালা ধন একটা টাকা উদ্ধার হলো না, বরং বিজেপির বড় বড় নেতাদের কালো কালো ধনগুলো সুইস ব্যাংকে রয়ে গেল। তাই তো? তাদের কালো টাকা, কালো ধন সুইস ব্যাংকে রয়ে গেল, একটা টাকাও এলো না। আর এদেশ থেকে মেহুল চোকসি, নীরব মোদি, বিজয় মালিয়া, আরো অনেক অনেক লোক যারা বিজেপিকে মূলধন দিয়ে মুনাফা কামিয়েছে, তারা আমাদের দেশ ছেড়ে পালিয়েছে। এবং বিদেশে যে বিজেপি নেতাদের বদান্যতায় কোথাও সেখানে বিদেশ মন্ত্রী জড়িত, তাড়াতাড়ি পাসপোর্ট করে তাকে বিদেশ পাঠিয়ে দিয়েছে। কোথাও স্বরাষ্ট্রমন্ত্রী জড়িত, সেটা তাড়াতাড়ি বিদেশে চলে যেতে পারে। এইসব করে তারা বহাল তবিয়তে আছে। যে ব্যাংকগুলো একসঙ্গে মার্জ করে গেল, আজকে ভাবুন, আজকে আমাদের এই ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া, এলাহাবাদ ব্যাংক, এগুলো আমাদের গর্ব ছিল কিনা বলুন? এখানে বেশিরভাগ লোকের ইউবিআই তে অ্যাকাউন্ট আছে কিনা? কিন্তু আজকে সেই ব্যাংকগুলো করলো কি? এই বর্তমান বিজেপি সরকার এবং অর্থমন্ত্রী সেই ব্যাংকগুলোকে মার্জ করে একসাথে করে দিল। এতে কি লাভ হলো? না সেই ব্যাংকগুলোর টাকাকে দিনের পর দিন লুটে এই নীরব মোদি, এই মেহুল চোকসি, এই বিজয় মালিয়াদের মতো লোকেরা আজকে বিদেশে, লন্ডনে, আমেরিকাতে যে ফুর্তিতে বিলাস বেসনে জীবন কাটাচ্ছে, আর আমার আপনার মতো সাধারণ মানুষগুলো ধুকে মরছি আমরা। আজকে ব্যাংকে তো এখানে মনে হয় অনেকেই আছে রিটায়ার্ড পার্সন, বা আমার মতন যারা অনেকেরই বাবা কাকারা সরকারি চাকরি করে। আজকে দেখেছেন ব্যাংকের সুদের অ্যামাউন্টটা কোথায় পৌঁছেছে? নিশ্চয়ই খেয়াল করেছেন, মাত্র 4%, 2.5% যে ঠেকেছে। কেন? বিজেপি তোমাদের, আমাদের টাকাগুলো কি তোমাদের বাবার টাকা নাকি? হ্যাঁ, তোমাদের বাবার টাকা। তোমরা আমাদের টাকাগুলোকে নিজেরা মেরে নিয়ে বড় বড় কেল্লা বানাচ্ছ, কালো ধন বানাচ্ছ, আর এইসব চোরগুলোকে, ডাকাতগুলোকে বিদেশ পাঠিয়ে দিচ্ছ। কেন? তারা ওই আম্বানি, আদানি, চোকসি, ফোকসি, এরা সব তোমাদের বিজেপির গেটে, মানে বিজেপির যে কোষাগার আছে সেখানে টাকা ঢোকাচ্ছে। সেই জন্য তাদের সব দোষ ছাড়। আর লজ্জা লাগে না? তোমাদের নেতারা আমাদের যুব নেতাকে তার নাম ধরে বলে না, তাকে ভাইপো নামে আক্রমণ করে। মানে তারা বিজেপি নেতাদেরকে জানতে চায়, তারা নিশ্চিত বানের জলে ভেসে এসেছে। বুঝেছেন? কোনো পিতৃ পরিচয় থেকে শুরু করে কিচ্ছু নেই। তাই তো
নইলে ভাইপো ভাইজি তো আমরা সবাই কারো না কারো। আর সেটা হওয়ার মধ্যে অপরাধ কি? আমাদেরও বাড়িতে কাকা পিসি মাসি জেঠু আছে, তো এটাই তো স্বাভাবিক। আমরা সবাই সমাজবদ্ধ জীব, পারিবারিক জীব। কিন্তু বিজেপির নেতারা তা নয়। বিজেপি নেতাদের পরিবার বলতে আম্বানি, বিজেপি নেতাদের পরিবার বলতে আদানি, বিজেপি নেতাদের পরিবার বলতে মালিয়া, আরো অনেক বড় বড় দেশ বিচে দেওয়ার ডাকাত চোররা। তাই জন্য লজ্জাহীনদের মতন আমাদের যুব নেতাকে সেরা ভাইপো নামে সম্বোধন করে। আমি তো বলে যাচ্ছি আপনাদের ব্যারাকপুরের মাটি থেকে, সেই সব বিজেপি নেতাদের, রাজ্য নেতাদের থেকে শুরু করে কেন্দ্র নেতাদের, যদি তোমরা মায়ের দুধ খেয়ে থাকো, বাপের বেটা হয়ে থাকো, আমাদের যুব নেতাকে নাম ধরে বলো, তবে বুঝবো তোমাদের সত্যি বুকের পাটা আছে। আর না হলে বলবো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করতে ভয় পাচ্ছ, মমতা বন্দ্যোপাধ্যায় তো অনেক দূর, তার আগে আমরাই খাঁচি কেটে দেব। আগে আমাদের সাথে লড়াই করো, তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় তো অনেক দূর। তোমাদের তো যোগ্যতাই নেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের ফুৎকারে উড়ে যাবে তোমরা। এই মমতা বন্দ্যোপাধ্যায়, সেদিন আমি একটা ন্যাশনাল চ্যানেলে বসেছিলাম, তো একজন আলিপুরদুয়ারের সাংসদ বলছে আপনারা তো 18টা সাংসদ হয়েছেন, তা কি কাজ করছেন, সাংবাদিক জিজ্ঞাসা করছে। তো তিনি তখন বলছেন, না আমরা 2019 থেকে কাজ শুরু করেছি বলেই তো 18টা সাংসদ জিতেছে। আমি একটা কথা বলে তাকে চুপ করিয়ে দিলাম, যে তার মানে ওনারা 1.5 বছর কাজ করেছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় কত বছর কাজ করছেন বন্ধুরা? কত বছর? এই দলটাই তো 1998 সালে তৈরি হয়েছে। আর সেই কোন ছোট্ট বয়স থেকে 16 বছরের কিশোরী লড়তে 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 1984 সালে জায়েন্ট কিলার হয়ে যাদবপুর থেকে জিতে আসে এমপি হয়ে। তাহলে হিসাব করুন, তখন তো আমার জন্মই হয়নি। তাহলে এরা নাকি 19 থেকে লড়াই করেছে। তাহলে এবার আপনাদেরকে জবাবটা দিতে হবে আগামী বিধানসভায়, যে যদি 19 সাল থেকে বিজেপি লড়াই নাকি করেছে, সেখান থেকে নাকি 18টা এমপি পেয়েছে, তাহলে হিসাব করুন, যদি মমতা বন্দ্যোপাধ্যায় 84 সাল থেকে আপনাদের পাশে দাঁড়ানোটা হিসাব হয়, কতগুলো বিধানসভা পাওয়া উচিত আগামী বিধানসভায়? হিসাব করলে 200 পার এখনই। কিন্তু বিজেপির নেতা আছে একজন, তিনি রোজ কোনোদিন দলিত বাড়িতে খায়, কোনোদিন বাউল বাড়িতে খায়, কোনোদিন মতুয়া বাড়িতে খায়। বলি কি, কারু বাড়িতে একদিন বসে খেলে সেই বাড়িটার যন্ত্রণায় বোঝা যায় না, তো সেই সমাজটার যন্ত্রণা কি করে বোঝা যাবে? হ্যাঁ, আমি নিজে একটা দলিত সম্প্রদায়ের মেয়ে, আমি নিজে একটা পিছড়ে বর্গ সম্প্রদায়ের মেয়ে। এতই যদি দলিতদের সম্মান থাকতো, এতই যদি শিডিউল কাস্টদের সম্মান থাকতো, আমাকে তাহলে দল ছাড়তে হতো না। ঠিক আছে, আমি দেখলাম যে আমরা তো জীবনটা একটাই পাই, আর মরবো একবার। বারবার মরাটাকে কাপুরুষের মরণ বলে, আর একবার সৎ সাহসে মরাটাকে শহীদ বলে। তো শহীদ হব, কাপুরুষ হব না। তাই জন্য বন্ধুরা ঠিক করলাম যে একটা জীবন, সেই জীবনে আমাদের দুটোর প্রতি সব থেকে বেশি দায়বদ্ধতা থাকে। কি বলুন তো? বাবা মার প্রতি, যাদের জন্য এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি, আর একটা হচ্ছে সমাজের জন্য। তো আমি যদি আমার সমাজটার কথাই যে পরে অ্যাসেম্বলি পার্লামেন্টের মাধ্যমে সমাজের কথা তুলে ধরতে না পারি, আমার মতন পিছড়ে বর্গ সম্প্রদায়ের মেয়েদের যন্ত্রণার কাহিনী তুলে ধরতে না পারি, তাদের সাথে তাদের বঞ্চনার জন্য অধিকারের লড়াই লড়তে না পারি, কোথাও এই জীবনটা স্বার্থপরের জীবন হয়ে যাচ্ছে না? তো সেই স্বার্থপরের জীবনটা চাইনি, চেয়েছি একটা জীবনে মানুষের জন্য কিছু করব। আর তখন মনে হয়েছে যে নারী হিসাবে একটা নারী নেত্রীর হাত ধরবো, যার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। যে মানুষটা 16 বছর বয়স থেকে জীবনে সংগ্রাম করে 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 আজ আপনাদের মনের সিংহাসনে বসে আছেন। বিজেপির রাজ্য সভাপতির মতন মঞ্চে সিংহাসনে বসতে হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের
মনের সিংহাসনে, দিলের সিংহাসনে বিরাজ করছেন। তাই জন্য দেখুন আপনাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট থেকে শুরু করে আমাদের সমস্ত সাংসদরা পর্যন্ত একই চেয়ারে বসে। আর ওখানে কয়েকদিন আগে বুঝলেন 3 বছর 4 বছর ধরে জল মাপছিল, পাঁচিলের ওপর বসেছিল একজন ধান্দাবাজ নেতা, ধান্দাবাজ পাল্টিবাজ যাই বলি, ঘুঘু থেকে শুরু করে স্বার্থপর, জালি, লালচি। এখানে অনেক নন বেঙ্গলি আছে, তাদেরকে বোঝানোর জন্য বললাম লালচি। সেই নেতা পাঁচিল টপকে গেল। কি জন্য? না মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে তো পশ্চিমবঙ্গে আর আরেকটা ইচ্ছে হয়েছিল, কি বলুন তো, সেই মনে আছে নারদা, ঠিক আছে, তো সেটার হাত থেকে বাঁচারও ইচ্ছে হয়েছিল। সেই কারণে তাকে পাল্টিবাজ হয়ে এত বছর 10 বছর তাকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়াতে, আপনাদের দয়াতে, মেদিনীপুরের মানুষের দয়াতে সে যে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর ভোগ করে গেছে, তারপর নির্লজ্জের মতন বলে কিনা যে আমি বঞ্চনার শিকার, বলে নাকি তার করোনা হয়েছিল, কেউ খবর নেয়নি। তা আমার বাড়ি ভাঙচুর হয়েছিল, আমার বয়স্ক বাবা মার বাড়ির ইলেকট্রিসিটি কেড়ে দেওয়া হয়েছিল, বিজেপির কোন নেতা খবর নেয়নি। তাহলে কি করা উচিত? আজকে এত বছর সে এমএলএ, এমপি, মিনিস্ট্রি, চেয়ারম্যান সব পদ ভোগ করে এসে তার মনে হলো যে তৃণমূল বঞ্চনা করেছে। আরে আসল বঞ্চনা তো তুমি তৃণমূলকে করেছো, এবং তুমি ছিলে ক্যান্সার। তাই জন্য সেই ক্যান্সার হওয়া আঙ্গুলটা আমরা কেটে বাদ দিয়ে দিলাম, যাতে বাকি দলটা বেঁচে যায়। আপনারা সবাই জানেন যে আমাদের যদি শরীরের কোনো একটা অংশে ঘা হয়, সেটা যদি ক্যান্সার ফর্ম করে, ধরুন কড়ি আঙ্গুল হোক, পায়ের আঙ্গুল, হাতের আঙ্গুল, ডাক্তার কি বলে যখন দেখে আর সারবে না, বলে দেখুন শুনতে খারাপ লাগবে আপনাদের, কিন্তু ওই আঙ্গুলটা যদি কেটে বাদ দিয়ে দেন বাকি শরীরটা বেঁচে যাবে, বলে তো। তাহলে আমরা কি ভাববো যে ওই আঙ্গুলটা থাকবে আমাদের গোটা শরীরটা পছন্দরই দেওয়ার জন্য? না, ঠিক আছে কষ্ট সহ্য করে আঙ্গুলটা কেটে নি বাবা, বাকি শরীরটা বেঁচে গেল। তাই এই সব এই মেদিনীপুরে এই অধিকারীদের মতো এই বেনো জলগুলো আমাদের দল থেকে যত তাড়াতাড়ি বেরিয়ে যাবে বন্ধুরা, আমার দলটা, এই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, বালুদাদের, সৌগতদাদের দলটা গঙ্গা জলের মতো শুদ্ধ হয়ে যাবে। আর যে দলে আপনাদের মতন ভালোবাসার মানুষ থাকে, পাশে থাকে জনগণ, আপনারাই জনতা জনার্দন। আপনারা আছেন বলে আমরা এখানে দাঁড়িয়ে কথা বলতে সাহস পাই, আপনারা আছেন বলে এমএলএ হয়, আপনারা আছেন বলে এমপি হয়, আপনারা আছেন বলে মিনিস্টার হয়, আপনারা আছেন বলে কাউন্সিলর হয়, এমনকি পঞ্চায়েত প্রধানও আপনারা আছেন বলে হয়। তাই যে দলে আপনাদের মতো মানুষের আশীর্বাদ থাকে সে দলে একটা অধিকারী গেলে কিচ্ছু আসে যায় না, বিশ্বাস করুন। ঠিক ক্যান্সারের মতো কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে। আসলে বিজেপি নাকি ক্ষমতায় আসবে, রাজ্যে তাদের কোনো নেতাই নেই। সেই মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির নিচে দাঁড়িয়ে আছে, কখন পচা আলু পচা ডিম মমতা বন্দ্যোপাধ্যায় ফেলবে, আর ওরা লুফার জন্য দাঁড়িয়ে আছে, লুফে নিয়ে তারা নাকি নেতা। এবার ভাবুন, যে দলটাতে 7 দিনে 7 জন মুখ্যমন্ত্রী আবার লড়াই হয়, সেই দলটা নাকি ক্ষমতায় আসবে। ক্ষমতায় এসে কি হবে বন্ধু? এখানে অনেকের আত্মীয় স্বজন ত্রিপুরা বা আসামে থাকে, আশা করি একটু তাদেরকে ফোন করে জেনে নেবেন যে ত্রিপুরায় তো এই প্রথমবার বিজেপি গভর্নমেন্ট, কেমন চলছে। আসামে তো প্রথমবার বিজেপি গভর্নমেন্ট, কেমন চলছে। আমি বাকি অবাঙালি ভাষাভাষী রাজ্যগুলোর কথা বাদই দিলাম, যে ভাষাগুলো আমাদের ভাষায় তো কথা বলে ত্রিপুরার লোক, আমাদের ভাষায় কথা বলে আসামের লোক, একটু জেনে নেবেন। তারপরে আপনাদের ওই মহামূল্যবান কোটি কোটি টাকা দামি ওই ভোটটা, সেটা বুঝে ইভিএম বা ব্যালট বাক্সে ডালবেন। কারণ ভুলে যাবেন না, 21-এর ভোটটা নিজেকে বাঁচানোর, পরিবারকে বাঁচানোর, সমাজকে বাঁচানোর, প্রতিবেশীকে বাঁচানোর ভোট। আর এই ভোটে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমাদের প্রিয় দলনেত্রীকে, ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে তৃতীয়বারের জন্য ক্ষমতায় জিতিয়ে আনবো এবং পশ্চিমবঙ্গে পুনরায় তৃণমূল কংগ্রেসের সরকার প্রতিষ্ঠা করব।
এটাই হোক আজকে আমাদের এই ব্যারাকপুরের মাটি, মঙ্গল পাণ্ডের মাটি। এখান থেকে চ্যালেঞ্জ, প্রতিজ্ঞা, পণ, শপথ, কারণ এই মাটি থেকেই মঙ্গল পাণ্ডে ইংরেজদের বিরুদ্ধে সিপাহী বিদ্রোহের সূচনা করেছিল। আর আপনাদেরকে এই মাটি থেকে যে ভুলটা আপনারা বিগত 2019-এর লোকসভায় করেছেন বা বিধানসভা উপনির্বাচনে করেছেন, সেই ভুল আপনারা 21-এ পুনরায় করবেন না। এই একটাই কথা বলার আপনাদেরকে, বাকি আপনারা সবাই समझदार जनगण और समझदार लोगों के लिए ईसा राय काफी होता है। তাই একটাই কথা বলে আমি আমার আজকের বক্তব্য শেষ করব। বালুদারা ডাকলে আমি আবার আসব। এরপরে ভাটপাড়া আছে, কালকে আবার আপনাদের এখানে নৈহাটি আছে, হাবড়া আছে, মনে হচ্ছে উত্তর 24 পরগনা দ্বারা বাড়িয়ে নেব। তো আমাদেরকে কন্যাশ্রী দিয়েছে, রূপশ্রী দিয়েছে, শিক্ষাশ্রী দিয়েছে, গতিধারা দিয়েছে, সমব্যথী দিয়েছে এবং আরো 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 বলতে গেলে